লালপুরের বাসিন্দা রাঘব অনেক ইমানদার আর নেক ব্যক্তি ছিল। সে গ্রামের শুরুতেই তার একটা দোকান ছিল। সবাই সেই দোকানে খাবার খেত আর রাঘবের খুব প্রশংসা করত। বাহ ভাই, এত সুস্বাদু খাবার তো আমি কোনো বড় রেস্টুরেন্টেও খাইনি। তোমার হাতে তো জাদু আছে রাঘব ভাই। আর এই ডালপুরির তো তুলনাই হয় না। ওয়াও! তো ভাই, এক ঠান্ডা ঠান্ডা শরবত হয়ে যাক। হ্যাঁ হ্যাঁ, এখনই দিচ্ছি। এই নিন, এক অন্যরকম মজার শরবত বানিয়েছি। আপনাদের নিশ্চয়ই পছন্দ হবে। আরে, তোমার তো এটাই গুণ। তুমি যেটাই বানাও তোমার হাতের গুণে এত সুন্দর খাবার হয় যার কোনো তুলনাই হয় না। রাঘব গ্রামে একাই থাকতো। এই দুনিয়ায় তার কেউ ছিল না। রাঘবের মা বাবার মৃত্যু সে ছোট থাকতেই হয়েছিল। রাঘব তার দোকান সকাল 7টায় খুলতো আর পূজা করে রান্না করা শুরু করত। এরপর সারাদিন দোকানে কাজ করে রাত 11টায় দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। চলো, দোকান তো বন্ধ হলো, এখন যাই পশু পাখি আর অসহায়দের বেঁচে যাওয়া খাবারগুলো দিয়ে আসি। রাঘব সবাইকে ওই খাবার দিয়ে দিত আর নিজেও একই খাবার খেয়ে ঘুমিয়ে পড়তো। পুরো গ্রামে রাঘবের দোকানের অনেক জনপ্রিয় হয়ে ওঠে। দিনের পর দিন ওর সফলতা আরো বাড়ছিল। ও অনেক টাকা আয় করে। খুশিও ওর দরজায় কড়া নাড়তে শুরু করে। ধন্যবাদ ভগবান, আমার জীবনে আমি ছোট থেকে কষ্ট করে আসছি, আর আজ সেই সব কষ্ট রং নিয়ে এসেছে। আমি দিনরাত এক করে দোকানে পরিশ্রম করে আসছি, আর এখন তার ফলও ভালো পাচ্ছি। আমার দোকানে আসা সব গ্রাহক ভগবানের সমান আমার জন্য। রাঘব সব টাকা একসাথে করে সে ছোট ঘর ছেড়ে একটা বড় ঘরে থাকতে শুরু করে। অবশেষে আমি নিজের একটা বাড়ি কিনেই নিলাম। মা বাবা দেখো, তোমাদের ছেলে করে দেখিয়েছে। এখন শুধু একটা বিয়ে করা বাকি, সেটাও তাড়াতাড়ি করে নিব, চিন্তা করো না। রাঘব তার নতুন বাড়িতে নতুন ফার্নিচার নতুন সব জিনিসপত্র নিয়ে আসে আর ঘরে পূজাও করে। কিন্তু একদিন গ্রামে তুফান বৃষ্টি শুরু হয়, সাথে বন্যাও। সেই বন্যায় গ্রামের সব কিছু ডুবে যায়। রাঘব তার দোকান বাঁচাতে বাঁচাতে সেও পানিতে ডুবে যায়। আরে বাঁচাও, বাঁচাও আমার দোকান, না! বাঁচাও, বাঁচাও! পরদিন যখন ঝড় থেমে যায় তো রাঘব তাকে অন্য গ্রামের জঙ্গলে পায়। এ কি? আমি কোথায় এসে পড়লাম? এটা কোন জায়গা? তখন রাঘব একটা চাওয়ালার কাছে জিজ্ঞাসা করে। ভাই ভাই, এটা কোন গ্রাম? লালপুর তো না। আহ, না ভায়া, এটা তো সুন্দরপুর। কেন ভায়া, কিছু হয়েছে কি? কেন জিজ্ঞেস করতেছেন? কোনো কাম আছে নাকি? না না ভাই, ধন্যবাদ। কোনো সমস্যা নাই গো ভায়া, লন, এক কাপ চা লন। যেই খাবেন শরীর একেবারে চাঙ্গা হইব। না না ভাই, না, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাঘব একটু সামনে এগিয়ে যায় আর এক জায়গায় বসে কাঁদতে থাকে। পুরো গ্রাম ধ্বংস হয়ে গেল ওই ঝড়ের কারণে। আমার দোকান, আমার নতুন ঘর, আমার এত বছরের কষ্ট করে রোজগার করা এত টাকা, সব সব শেষ হয়ে গেল এক মুহূর্তে। এখন আমি কি করব এই অচেনা গ্রামে? এখানে তো আমার চেনা জানাও কেউ নেই। রাঘব অনেক দুঃখী আর চিন্তাগ্রস্ত হয়ে যাচ্ছিল। ও সে গ্রামে ঘুরতে লাগলো। ওর কাছে এক টাকাও ছিল না। ওই ঝড়ের জন্য ওর গ্রাম সহ ওর জীবনও যেন ধ্বংস হয়ে যায়। আমারই কি, না জানি আমার মতো কত বেচারার জীবন নষ্ট হয়ে গেছে সেই ঝড়ে। আমার তো সব জমানো পুঁজিও বয়ে গেছে সেই বন্যায়। অনেক খিদেও পেয়েছে, কি করি? রাঘব জঙ্গলের ফল গাছ থেকে ফল ছিঁড়ে খায়। তবে গিয়ে ও শান্তি পায়। অবশেষে যেন ধরে প্রাণ এলো, নাহলে কোথাও মাথা ঘুরে পড়ে যেতাম। এই ফল তো অনেক মিষ্টি। কেমন হয় আমি এই ফল বিক্রি করি? উঁচু উঁচু গাছে তো আমি উঠতে পারি। গাছে উঠে ফল ছিঁড়ে সেই ফল এই বাজারে বেচে দিব। রাঘব কিছুদিনে ফল বিক্রি করা শুরু করে, কিন্তু তেমন কোনো আয় হয় না।
আমি ভেবেছিলাম ফল বিক্রি করে এখানে একটা দোকান দিব, কিন্তু এখানে তো শুরুর আগে শেষ দেখছি আমি। এরপর রাঘব গ্রামে গ্রামে ঘুরে কাজ খুঁজতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। তাকে ঘুরে ফিরে আবারও ফলের বিক্রি করতে হয়। না, এভাবে কাজ খুঁজলে হবে না। আমি ফলই বিক্রি করব, কিন্তু এভাবে না। আমি গ্রামে ঘুরে ঘুরে ফল বিক্রি করব, এতে কিছু আয়ও হবে। এরপর থেকে রাঘব গ্রামে ঘুরে ঘুরে ফল বিক্রি করতে থাকে। একদিন রাঘব হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকে যায়। সেখানে গিয়ে রাঘবের চোখ পড়ে একটা ক্লেস করা হেলিকপ্টারের দিকে। আরে, এটা দেখে মনে হচ্ছে ক্রাশ করেছে। দেখি তো ভিতরে গিয়ে। রাঘব প্লেনের ভেতরে যায়। হেলিকপ্টারের ভেতরে বসার সিটগুলো ঠিকঠাকই ছিল। রাঘব বাইরে বেরিয়ে আসে আর বলে, না, ভিতরে বসার সিটগুলো একদম ঠিক আছে, শুধু হেলিকপ্টারের পাখাটাই যা একটু ভেঙেছে। আমি এই হেলিকপ্টারেই আমার হোটেল বানাতে পারবো। এরপর রাঘব সবকিছু পরিষ্কার করে, হেলিকপ্টারে রং করে দেয় আর বাইরে একটি বোর্ড লাগিয়ে দেয়। নাম দেয় রাঘবের হেলিকপ্টার হোটেল। এমন হোটেল দেখে গ্রাহকরা আসতে থাকে, সেখানে সিটে বসে খাবার খায়। আরে বাহ, বাহ ভাই, এত মজার খাবার তো আমি কখনো খাইনি। 5 স্টার হোটেলেও খাইনি। সত্যি ভাই, এ তো অসাধারণ একদম। আমি তো ভাই ব্লগ বানাবো এখানে। এরপর থেকে অনেক দূর দূর থেকে গ্রাহকরা এই প্রকৃতি আর হেলিকপ্টারে এত সুস্বাদু খাবারের মজা নিতে আসতো। রাঘবের একটা দুর্ঘটনার কারণে সব শেষ হয়েছিল। আবার এই দুর্ঘটনার জন্যই এর নতুন জীবন শুরু হয়। একটি গ্রামে একটি বৃদ্ধ মহিলা তার ছেলের সাথে বাস করত। তার ছেলের নাম ছিল লালু। হ্যাঁ রে বাবা লালু, কাজে যাবি না? অনেক বেলা হয়ে গেল তো। হ্যাঁ মা, যাবো। তুমি আমায় কুড়ালটা এনে দাও তো। আজ যে মোড়ল মশাই বেশি করে কাঠ আনতে বলেছে। একথা শুনে বৃদ্ধা মহিলাটি ঘর থেকে কুড়াল এনে দিল। আর লালু সে কুড়াল নিয়ে জঙ্গলে কাঠ কাটতে গেল। তারপর কাঠ কেটে মোড়লের বাড়িতে পৌঁছে গেল। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, বাড়িতে আছেন? মোড়ল সাহেব এখন একটু ব্যস্ত আছে, যা বলার আমাকে বলুন। মোড়ল মশাই আমাকে কাঠ আনতে বলেছিল, এই যে আমি কাঠ জোগাড় করে নিয়ে এসেছি। ঠিক আছে, কাঠগুলো এখানে রেখে চলে যান। কিন্তু আমার টাকার ভীষণ প্রয়োজন। এখনই দিলে খুব ভালো হতো। ঠিক আছে, আমি মোড়ল সাহেবের কাছ থেকে টাকাটা নিয়ে আসছি। একথা বলে মোড়লের কর্মচারী ঘর থেকে টাকা এনে লালুকে দিয়ে দিল। আর লালু টাকা নিয়ে বাড়িতে চলে এলো। হ্যাঁ মা, এই দেখো, আজ আমি বেশ কিছু টাকা পেয়েছি। কাল সকালবেলা বাজার করে আনবো। ঠিক আছে রে বাবা, এখন খাবারগুলো খেয়ে নে, অনেক বেলা হয়ে গেল যে। হ্যাঁ মা, দাও দাও, খেতে দাও। এরপর লালুর মা লালুকে খেতে দিল। এভাবে লালুদের দিন যেতে লাগলো। একদিন লালু কাঠ কাটার জন্য জঙ্গলের দিকে যেতে লাগলো। তখনই লালুর সাথে তার বন্ধুর দেখা হলো। আরে লালু, কাঠ কাটতে যাচ্ছিস নাকি রে? হ্যাঁ রে, কাঠ কাটতেই যাচ্ছি। তা তুই কোথায় যাচ্ছিস? আমি তো বাজারে যাচ্ছি দোকানটা খুলতে। তুই তো কাঠ কাটতে যাস, তোর ভয় করে না? ভয়? কিসের আবার ভয়? এই যে জঙ্গলে যাস, জঙ্গলে কত ভূত পেতনি পশু পাখি, এরা যদি তোর কোনো ক্ষতি করে দেয় তাহলে? কি সব বলছিস? জঙ্গলে কেন এসব থাকবে? আমি তো একদিনও এসব কিছুই দেখলাম না। আছে বন্ধু, আছে। আমি শুনেছি ওই জঙ্গলে এসব বেশি থাকে। সাবধানে থাকিস, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, একদম সাবধানেই থাকতে হবে। আমি এবার যাই তবে। একথা বলে লালু সেখান থেকে চলে গেল আর জঙ্গলে গিয়ে কাঠ কাটতে লাগলো। কাঠ কাটা শেষ করে সে একটি গাছের নিচে বসে বিশ্রাম নিতে লাগলো।
কিছুক্ষণ পর বাড়ির দিকে যেতে লাগলো। তখনই লালু একটি পুরনো বাসা দেখতে পেল। আরে, এই জঙ্গলে এত পুরনো একটা বাসা, ভিতরে গিয়ে দেখি তো কিছু আছে কিনা। এই বলে লালু বাড়ির ভিতরে প্রবেশ করলো, কিন্তু কোথাও কিছু দেখতে পেল না। যখনই লালু বের হতে যাবে তখনই সে এক বড়শি দেখতে পেল। আরে, এটা তো বড়শি মনে হচ্ছে। আমি বরং এটা বাড়িতে নিয়ে যাই, কোনো সময় কাজে লাগতে পারে। এরপর লালু কাঠ আর বড়শি নিয়ে বাড়িতে চলে এলো। হ্যাঁ রে বাবা, তোর হাতে এটা কি? মা, এটা বড়শি। বাজার থেকে কিনে আনলি নাকি রে বাবা? না মা, আমি জঙ্গল থেকে বাড়িতে আসার সময় একটা পুরনো বাড়ি দেখতে পেলাম, আর সেই বাড়ির ভিতরে এই বড়শি ছাড়া আর কিছুই পেলাম না, তাই এটা সঙ্গে করে নিয়ে এলাম। কার না কার বসি আনলি? এটা কি তুই ঠিক করলি বাবা? যদি কিছু হয়ে যায়? আরে মা, তুমি এত ভাবছো কেন বলো তো? আমি তো শুধু এই বড়শিটাই এনেছি, আর তো কিছু আনিনি। দশার কথা কি আর বলে গয়ে আসে রে বাবা? আয়, এবার ঘরে আয়। পরদিন সকাল হতেই অনেক জোরে বৃষ্টি নামলো। হ্যাঁ মা, কি হলো বলো তো? এত জোরে জোরে বৃষ্টি পড়ছে, বৃষ্টি কমে যাওয়ার তো কোনো নামই নেই। আজ কি কাঠ কাটতে যেতে পারবো না নাকি? বৃষ্টি না কমলে কি করে যাবি রে বাবা? এই বৃষ্টি যে কখন থামবে কে জানে। সকাল গড়িয়ে বিকেল হয়ে গেল, কিন্তু বৃষ্টি থামার কোনো নামই ছিল না। এভাবে দুই একদিন বৃষ্টি পড়তেই লাগলো। চারদিক বৃষ্টির পানিতে ভরে গেল, মাঠঘাট সব ডুবিয়ে গেল। অন্যদিকে লালুদের করুণ অবস্থা। এই অসময়ে যে বন্যা হয়ে গেল মা, এবার আমাদের খাওয়ার মতো চাল ছাড়া কিছুই নেই। সব দোকানপাটও যে বন্ধ, কারো কাছে ধার করে আনার মতো কিছু নেই যে। তুই বাইরে যাবি বা কি করে বাবা? আর কিছুক্ষণ বৃষ্টি পড়তে থাকলে তো আমাদের ঘরেও পানি উঠবে। তাই তো দেখছি মা, ঘরে কোনো শুকনো খাবার থাকলে দাও না। না রে বাবা, ঘরে যে কোনো খাবার নেই। আমার যে অনেক খিদে পেয়েছে মা, এখন আমি কি করব? এরপর তারা বারান্দায় বসে থাকে। তখনই লালুর মা দেখতে পেল বন্যার পানিতে অনেকগুলো মাছ। আরে বাবা, দেখ, এখানে যে অনেক মাছ। বাবা, তুই বরং ঘর থেকে বড়শিটা নিয়ে আয়। বড়শি দিয়ে কি করবে মা? এখানে মাছ মারবে নাকি? হ্যাঁ রে বাবা, এখানে মাছ মারবো। এরপর লালু ঘর থেকে বড়শিটা নিয়ে এলো, আর লালুর মা বারান্দায় বসে বড়শি দিয়ে মাছ মারতে লাগলো। আর বেশ কয়েকটা মাছও পেয়ে গেল। আরে মা, ভালোই তো, কয়েকটা মাছ পেয়েছো। বন্যার দিনে এভাবে মাছ ধরতে পেরেছো, ভালোই হলো। আর এখানে এত মাছ পাওয়া যাবে এটা তো আমি কখনো ভাবিইনি। হ্যাঁ রে বাবা, এবার তাহলে কোনো অসুবিধাই হবে না। সাল তো আছেই, এবার এই মাছগুলো কেটে আমি বরং রান্না করি। হ্যাঁ মা, তাড়াতাড়ি রান্না করো, আমার অনেক খিদে পেয়েছে। এরপর লালুর মা রান্না করে, তারপর তারা খাবার খেয়ে নিল। এরপর থেকে লালু যতদিন বন্যা ছিল সেই বন্যার পানিতে মাছ ধরে দিন কাটিয়ে দিত। আরে দাদা, এই নাও, তোমাদের জন্য মাছ নিয়ে এসেছি। এই সময় তো কেউ বাজারও করতে পারিনি, তাই সবার বাড়িতেই আমি মাছ দিয়ে আসছি। আরে দাদা, তোমায় অনেক ধন্যবাদ। এই মাছগুলো দিয়ে আমাদের অনেক উপকার করলে। এরপর লালু সেখান থেকে চলে এলো। বাড়িতে আসার পর লালুর মা লালুকে বলল, সবার বাড়িতে মাছ দিয়ে এসেছিস তো? হ্যাঁ মা, দিয়ে এসেছি। এবার এই বন্যাতে আর কারো কোনো অসুবিধা হবে না।
তাহলে তো ভালোই হলো, নে এবার খাবার খেয়ে নে। গ্রামের সবাই লালু ও তার মা ভালোভাবে দিন কাটাতে লাগলো। একটি গ্রামে বাস করত সুজন নামে এক লোক। সে তার স্ত্রীকে নিয়েই থাকতো। সুজন মাছ মারতো আর এভাবে তাদের সংসার চলতো। একদিন সকালবেলা, হ্যাঁ গো, তুমি এখনো বসে আছো যে, মাছ ধরতে যাবে না? যাই গো যাই, আজ একটু শরীরটা খারাপ লাগছে, একটু পরেই যাই। ঠিক আছে, তাহলে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে মাছ মারতে যেও। আর কিছুক্ষণ পরে সুজন জাল নিয়ে মাছ মারতে যায়। আজ একটু বেশি করে মাছ মারতে হবে, বাড়িতে বাজার নেই, বাড়িতে বাজার নিয়ে যেতে হবে। একথা বলে সুজন নদীতে জাল ফেলতে লাগলো। আর প্রথমবারই সে বেশ কিছু মাছ পেল। এরপর সুজন বাজারে গেল। আরে দাদা, আজ অনেকদিন পর বাজারে এলে, ঝুড়িতে দেখছি বেশ কয়েকটা মাছ এনেছো। মাছগুলো বিক্রি করবে নাকি? হ্যাঁ দাদা, নদী থেকে মাত্রই এলাম, মাছগুলো বিক্রি করে বাজার কিনতে হবে। তাহলে তো মাছগুলো একদম টাটকা আছে। তুমি বরং এক কাজ করো, মাছগুলো আমাকে দিয়ে দাও। নিন দাদা, 200 টাকা দিলেই হবে। এরপর সেই লোকটি সুজনকে 200 টাকা দিয়ে মাছগুলো কিনে নিল। আর সুজন সে টাকা দিয়ে বাজার করে বাড়িতে এলো। গিন্নি, এই নাও, বাজার করে এনেছি। আজ তো অনেকগুলোই বাজার করেছো, মাছ কি বেশি পেয়েছিলে নাকি গো? হ্যাঁ গো, বেশ কিছুটাই মাছ পেয়েছিলাম। যাও এবার রান্না করো, আমার খিদে পেয়েছে অনেক। এরপর সুজনের বউ বাজারের ব্যাগটা নিয়ে রান্নাঘরে যায় আর রান্না করতে থাকে। এরপর রাতে তারা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে জাল নিয়ে নদীর দিকে যেতে থাকে। আরে, আকাশটা অনেক মেঘলা দেখছি, বৃষ্টি আসবে মনে হয়। না, বৃষ্টি পড়লে তো নদীতে যাওয়া ঠিক হবে না। যাই, বাড়ি ফিরে যাই। একথা বলে সুজন বাড়িতে চলে এলো। সুজনকে দেখে সুজনের বউ বলতে লাগলো, কি গো, বাড়িতে চলে এলে যে, মাছ মারতে গেলে না? না গো, আকাশটা অনেক মেঘলা, বৃষ্টি আসবে মনে হয়। এই সময় নদীতে যাওয়া ঠিক হবে না। তা তুমি ঠিক কথাই বলেছো, আজকে আর যেতে হবে না। কিছুক্ষণ পরেই অনেক জোরে বৃষ্টি নামলো। সকাল গড়িয়ে বিকেল হয়ে গেল। বৃষ্টি থেমে যাওয়ার কোনো নামই ছিল না। কি গো, বৃষ্টি যে থামছেই না, কি হলো বলো তো? আমিও যে কিছুই বুঝতে পারছি না, কি যে হচ্ছে এসব। এভাবে বৃষ্টি পড়তে থাকলে আমাদের তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এরপর তারা দুজন কথা বলতে লাগলো। এভাবে দুদিন কেটে গেল। বৃষ্টি না থামার কারণে সুজন মাছও ধরতে যেতে পারলো না। বাড়তি যেসব খরচ ছিল সেগুলো শেষ হতে লাগলো। এদিকে পানি চারদিকে বাড়তে লাগলো। পানি যে বাড়তে লাগলো, তোমার ঘরে টিনের চাল দিয়ে যে পানি পড়ছে, ঘরে পানি ঢুকলে যে সর্বনাশ হয়ে যাবে। আমি যে কি করব, কিছুই যে বুঝতে পারছি না। এই অসময়ে আবার কে এলো? গিয়ে দেখো তো কে এসেছে। ঠাকুমা, আপনি এখানে এই বৃষ্টিতে ভিজে ভিজে এলেন নাকি? কি আর করব, আমার বাড়ি যে ভেসে গেছে, থাকার মতো কোনো জায়গা নেই, তাই তো এখানে চলে এলাম। ঠিক আছে ঠাকুমা, আপনি আমাদের বাড়িতেই থাকতে পারেন। এরপর সে বৃদ্ধ মহিলা সেখানেই থাকতে লাগলো। এদিকে বৃষ্টির পানিতে চারদিক ডুবে যাচ্ছিল। এ নিয়ে সুজন ও তার স্ত্রী ভীষণ চিন্তায় পড়ে গেল। হ্যাঁ গো, এখন যে বড় বিপদ, আর একদিন বৃষ্টি হলে আমাদের তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে, আমাদের বাড়িও যে ভেসে যাবে। তাহলে এখন আমরা কি করব? আমার মাথায় যে কিছুই আসছে না। হ্যাঁ গো, তবে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, আমরা বরং এখান থেকে চলে যাই। কোথায় যাবি রে?
এই বাড়ি ভিটে রেখে এ কাজ করা একদম ঠিক হবে না। তোরা বরং আমার কথা শোন, এই বন্যাতে কলা পাতার বাড়ি কর, তাহলে দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে। কলা পাতার বাড়ি এ কি করে হবে ঠাকুমা? এরপর বৃদ্ধ মহিলাটির কথা মতো সুজন ও তার বউ কলা পাতার বাড়ি বানাতে লাগলো। কিছু সময় পর তারা বানিয়ে ফেললো। আরে বাহ, কলা পাতার বাড়িটা তো দারুণ হয়েছে। এবার থেকে তাহলে আমরা এখানেই থাকবো, তাহলে আমাদের আর কোনো অসুবিধা হবে না। হ্যাঁ গো, এবার তাহলে আমরা ভালোভাবেই থাকতে পারবো। ঠাকুমা আমাদের ভালো বুদ্ধিটাই দিল। এরপর থেকে তারা সেই কলা পাতার বাড়িতেই থাকতে লাগলো। অন্যদিকে গ্রামের মোড়ল সবার জন্য খাবার দিত, আর সুজন মোড়লের বাড়ি গিয়ে খাবার নিয়ে আসতো। কিছুদিন যাওয়ার পর বৃষ্টি কমে গেল, আর আস্তে আস্তে পানিও কমে যেতে লাগলো। এবার তাহলে বাড়িটা যেতে পারবো। সে কি ঠাকুমা, কোন বাড়িতে যাবেন আপনি? আপনার বাড়ি তো বন্যার পানিতে ভেসে গেছে। সেটাই তো, আমি তো ভুলেই গেছিলাম। এখন আমি কই থাকবো? আরে ঠাকুমা, আপনি এত ভাবছেন কেন শুনি? আমরা তো আছি, আপনি এখন থেকে আমাদের সাথেই থাকবেন। এটা তুমি কি বলছো? হ্যাঁ ঠাকুমা, আমি একদম ঠিক কথাই বলছি। বৃদ্ধ মহিলাটি সুজনের বউয়ের কথা শুনে খুশি হয়ে গেল। এরপর থেকে সেখানেই থাকতে লাগলো। অন্যদিকে সুজন আগের মতো মাছ মারতে চলে গেল। তখনই একটি লোকের সাথে তার দেখা হয়ে গেল। আরে দাদা, মাছ মারতে যাচ্ছ নাকি? হ্যাঁ দাদা। তোমার ঘর বাড়ি ঠিক আছে তো? আরে, আমার বাড়ির বেশি ক্ষয়ক্ষতি হয়নি। আমি যে কলা পাতার বাড়ি বানিয়েছিলাম। কলা পাতার বাড়ি? সে কি বলছো দাদা? এভাবে তোমরাও কলা পাতার বাড়ি বানাতে পারো, তাহলে আর ভারী বৃষ্টিতে কোনো অসুবিধা হবে না। ঠিক কথাই বলেছো দাদা। তোমার বাড়িটা একদিন দেখে আসতে হবে, তারপর আমিও বানিয়ে ফেলবো। আর ভালোভাবে দিন কাটাতে লাগলো।